সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। গণভোট অধ্যাদেশ, এই অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করেছে একই ডেটে, আলাদা ব্যালট। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। 142 অনুচ্ছেদ অনুসারে যে গণভোট সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, আর্টিকেল 8, 48, 56, 142 প্রস্তাবনা। এই সমস্ত বিষয় আর্টিকেলগুলোতে যদি কোনো সংশোধনী আসে তাহলে রাষ্ট্রপতি এটা অনুমোদন করার আগে গণভোট দিতে হবে, সেই গণভোট। আমরা জাতীয় ঐকমত্য কমিশনে এই গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম। তখন আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। সবাই যখন চাচ্ছে এর আইনগত ভিত্তি কি, আইনগত ভিত্তির জন্য আমরা আর কোনো উপায় দেখিনি। সবাই বলল এটা জনসম্মতি নেওয়া দরকার। আমরা বললাম নেওয়া যেতে পারে। তখন এই গণভোটের জন্য একটা অধ্যাদেশ করতে হয়েছে। প্রশ্নগুলো থাকার কথা ছিল জুলাই জাতীয় সনদে জনগণ সম্মত আছে কি না, হ্যাঁ অথবা না বলবেন। এই অধ্যাদেশ জারির আগে এবং জুলাই জাতীয় সনদ জাতীয় সকল রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্থার দলিল হিসাবে ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরে, ইন বিটুইন দিস টাইম, একটা রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারি করিয়ে দেওয়া হলো, যে আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে ছিল না, নাই। জুলাই জাতীয় সনদেও সে আদেশ, জুলাই জাতীয় সনদেও সে ধরনের অথরিটি দেয় নাই। এখন সেই আদেশের মধ্যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হলো এবং তার পরবর্তীতে সেই আদেশের কিছু অংশ উদ্ধৃত করে গণভোট অধ্যাদেশ জারি করা হলো। সেগুলো বাই নাও হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে দুইটা আলাদা রিটে। এই যে রাষ্ট্রপতি আদেশ তো জারি করতে পারেন না, সেটা একটা রিট, এবং গণভোট অধ্যাদেশের সার্টেন প্রভিশন মানে সেকশন এবং আদেশের টোটাল, সেটা চ্যালেঞ্জ হয়েছে কনস্টিটিউশনাল কিনা। আপনাদের কাছে বলি, অধ্যাদেশের মাধ্যমেও আর্টিকেল 93 অনুসারে রাষ্ট্রপতি এমন কোনো বিধান করতে পারেন না যে বিধানের মাধ্যমে সংবিধানের কোনো ধারা হয়ে যায়, টাচ করে। তো আদেশও হয়েছে জাতীয় সনদের বাইরে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে যেটা হয়েছে, ওর মধ্যেও সেটা হয়েছে ভায়োলেশন। এবং গণভোট অধ্যাদেশের যে প্রশ্নের মধ্যে এবং আদেশের মধ্যে যে কি যেন সংস্কার পরিষদের নামে যে সমস্ত বডি ফরমেশনের কথা, শপথ নেওয়ানোর কথা, 180 দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়ে যাওয়ার কথা ইত্যাদি অনেকগুলো দিয়ে একটা নিউ কনস্টিটিউশনাল অর্ডার জারি করার মতো হয়েছে। তো সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেটাও পরে হাইকোর্ট কি বলে দেখি। কিন্তু আমার রাজনৈতিক বক্তব্যটা আমি বলি এখন, এই কথা শেষ হয় নাই। গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বৈধতা প্রশ্ন, সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়াবলী যখন আমরা লেজিটিমেসি দেব সাংবিধানিকভাবে চতুর্থ তফসিলে, তখন তাদের সমস্ত এই কর্মকাণ্ডগুলো বৈধতা পেয়ে যাবে। আর আইন হিসাবে বিল আকারে এটা কেন অনুমোদিত হয়নি, এই তো আপনাদের কথা। এটা তো ফ্যাক্টাম ব্যালেন্স, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়
আইদার সাংবিধানিক গণভোট হবে 42 অনুসারে, অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে, অবৈধ বলছি না। এবং ওভারঅল সংবিধানের ৪র্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর কি, 2-1টা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে। এভরিথিং কভার্ড বাই দি 4th শিডিউল হয়ে যাবে তখন।